হাই এভরিওয়ান। তো আজকে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশন বাই নন কনভেনশনাল মেথড এটা দেখব। মানে নন কনভেনশনাল বা অপ্রচলিত পদ্ধতিতে কিভাবে পাওয়ার জেনারেশন করা হয় ইলেকট্রিক্যাল পাওয়ার। তো নন কনভেনশনাল এনার্জি বলতে যেটা অপ্রচলিত, যেটা প্রচলিত নয় এমন ওয়েতে পাওয়ারকে জেনারেট করা। ঠিক আছে? তো এটার জন্য আমাদের মেনলি যে সমস্ত সোর্স গুলোকে আমরা ইউজ করি নন কনভেনশনাল ওয়েতে এনার্জি জেনারেট করার জন্য, তার মধ্যে দেখো তোমাদের এখানে ফার্স্ট বলেছে বায়োগ্যাস। বায়োগ্যাস মানে আমাদের যে সমস্ত বায়োলজিক্যাল প্রোডাক্ট গুলো আছে সেটা আম, জীব মানে জীবের থেকে আসতে পারে, শরীর থেকে, বা আমাদের যে ডেইলি ইউজে যে খাবারগুলো ইউজ করি সেগুলো থেকে আসতে পারে। তারপরে যেমন হচ্ছে গোবর হতে পারে। তারপরে হচ্ছে যে সমস্ত আমরা আহ, ফলমূল যা আমরা ফেলে দিচ্ছি সেগুলো আস্তে আস্তে বায়োডিগ্রেডেবল হচ্ছে, তো সেখান থেকে মেনলি বায়োগ্যাসের উদ্দেশ্য হচ্ছে যে মিথেন গ্যাসটাকে তৈরি করা। ঠিক আছে? তো সেই গ্যাসটাকে ইউজ করে পরবর্তীকালে ইলেকট্রিসিটি জেনারেট করা। নেক্সট হচ্ছে মাইক্রো হাইড্রাল, মানে মাইক্রো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তো মাইক্রো হাইড্রাল বলে এগুলো কি হয়, এগুলো হচ্ছে যেখানে বড় মাপের কোনো ড্যাম বা বড় মাপের কোনো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বানানো যায় না, সেটা ছোট মাপের একটা ছোট সাইজের মধ্যে এটা তৈরি করা। যেমন পাহাড়ি অঞ্চল, পাহাড়ে একটা ছোট্ট গ্রাম আছে, সেখানে হয়তো 10-15টা ঘর আছে। তো এমন জায়গায় ইলেকট্রিসিটি খুব প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা জলের একটা স্রোত যদি পাই, সেখান থেকে জলটাকে নিচে নামিয়ে নিয়ে আসি এবং পাইপের থ্রু নিয়ে এসে একটা ছোট টারবাইন হাউস বানায়, যেখানে গিয়ে কি করা হয় না, কনভার্ট করা হয়। উম, তো একটা হুইল থাকে, সেই হুইলে জলটা যখন গিয়ে মারে তখন হুইলটা ঘুরতে থাকে এবং সেখান থেকে জেনারেটর দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করে। এটা খুব স্মল রেঞ্জ হয়, সে 1 কিলোওয়াট থেকে শুরু করে 10 কিলোওয়াট, 100 কিলোওয়াট রেঞ্জের মধ্যে ছোট মাপে তৈরি করা হয়। ঠিক আছে? নেক্সট হচ্ছে টাইডাল। টাইডাল মানে হচ্ছে এই যে জোয়ার ভাটা যে হয় আমাদের, চাঁদ যে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, এর ফলে চাঁদ যে অংশে থাকে তখন সেই অংশে কি হয়, জোয়ার তৈরি হয়, তাই না? তো এই 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 সময় আর তারপরে চাঁদ যখন সরে যায় তখন ভাটাও তৈরি হয়, তাই তো? প্রত্যেক দিনই এই জিনিসটা হচ্ছে। তো এর ফলে এই যে এই সময় যে জলের যে স্ফীতি হয়, জলের যে বৃদ্ধি হয়, সেই বৃদ্ধি হওয়ার ফলে জলটা একটা উচ্চতা পর্যন্ত উঠে যেতে পারে। তো সেটাকে ধরে রেখে পরে সেই জলটাকে রিলিজ করে ভাটার টাইমে বিদ্যুৎ তৈরি করা। ঠিক আছে? নেক্সট হচ্ছে ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স। এটা একটা স্পেশাল টাইপ পদ্ধতি। এটা একটা সিস্টেম যেখানে হচ্ছে আয়োনাইজড গ্যাসকে কি করা হয় না, ঘোরানো হয় এবং এখানে কোনো জেনারেটর লাগে না। এই ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স এই সিস্টেমে ডাইরেক্টলি ইলেকট্রিসিটি জেনারেট হয়। তো এগুলো কি আমরা মেনলি হচ্ছে নন কনভেনশনাল বলে থাকি। এছাড়া একটা তার বড় মেথড আছে যেটা এখানে অবসলেট হয়ে গেছে, সেটা হচ্ছে যে উইন্ড উইন্ড এনার্জি। ঠিক আছে? মানে বাতাসের মধ্যে যে শক্তি আছে, হাওয়া বইছে, এর থেকে শক্তি বার করা। তো উইন্ড টারবাইন আছে, উইন্ড মিল আছে। তো সেইভাবে আমরা কি করতে পারি, নন কনভেনশনাল ওয়েতে এনার্জি জেনারেট করতে পারি। তো দেখো এখানে প্রথমে বলেছে যে এনার্জি জেনারেটেড বাই দা ইউজিং উইন্ড, টাইডাল, সোলার, জিওথার্মাল। তো হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে জিওথার্মাল। জিওথার্মাল হচ্ছে আমাদের ভূগর্ভের ভিতরে যে হিটটা আছে, গরমটা আছে, তাই তো? যেটা আমরা বহু সময় দেখতে পারি যে বেরোয়, সেগুলো বহু জায়গা দিয়ে হচ্ছে কি হয় না, যখন আমাদের ওই আমাদের মেনলি হচ্ছে, আরে আমরা কি বলি, আমরা জাস্ট লাভা যখন নিষ্কাশিত হয় কোনো পাহাড় থেকে, ভলক্যানো যাকে বলে। তো ভলক্যানো থেকে অনেক সময় দেখেছি যে সেখান থেকে লাভা বেরিয়ে আসে গরমে। তো এগুলো আসছে কোথা থেকে? পৃথিবীর কোরের দিকে আছে, তাই না? কোরটা প্রচন্ড হিটেড হয়ে আছে, আমরা সারফেস এর উপরে আছি, তো আমরা সেটাকে ফিল করি না, ভেতর দিকে আছে। তো পৃথিবীর ভেতরে যে হিটটা আছে সেই হিটটাকে ইউজ করা। তো তার পদ্ধতি কেমন যদি একটা ওভারঅল বলি, তো ভেতরে ধরো আমরা একটা বোরিং করে একটা বড় পাথর বা বড় একটা জায়গা পেলাম যেটা হট এরিয়া আছে, সেখানে আমরা কি করছি, জলটাকে ঠুসে দিচ্ছি। ঠিক আছে? প্রেসারাইজ করে জলটাকে পুড়ে দিচ্ছি এবং অন্য একটা চ্যানেল দিয়ে সেই জলটা যখন বাষ্প হয়ে যাচ্ছে, সেখানে ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, সেখান থেকে বাষ্পটাকে আমরা বার করে বাইরে নিয়ে আসছি, দিয়ে আমরা সেখান থেকে হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট করছি। তো সমস্ত টাইপের ওয়েগুলোই হচ্ছে একটা নন কনভেনশনাল অপ্রচলিত একটা পদ্ধতি, যেখান থেকে সোলারটা অবশ্যই একটা নন কনভেনশনাল এর মধ্যেই পড়ে, বাট আজকের যুগে এটা আস্তে আস্তে অনেকটা বড় জায়গা নিয়ে নিচ্ছে। তো সোলার থেকে কিভাবে না, সূর্য থেকে যে শক্তিটা আছে, সৌরশক্তি, লাইট হিট রূপে যে এনার্জিটা আসে সেটাকে কনভার্ট করা
অ্যাজ ইলেকট্রিসিটিতে বা আদার্স কোনো ফর্মে তাকে ট্রান্সফার করে দেওয়া। তো এটাকেই বলে হচ্ছে এনার্জি তৈরি করে নেওয়া। আর যদি স্পেসিফিক্যালি ইলেকট্রিক এনার্জি বলো, তাহলে ফটোভোল্টিক যে সেলগুলো আছে বা সোলার সেল যাদেরকে বলি, সেগুলোকে ইউজ করে বিদ্যুৎ তৈরি করা। তো নন কনভেনশনাল এর জন্য যে ম্যাটেরিয়াল গুলো প্রয়োজন পড়ে, তো কনভেনশনাল সোর্স অফ এনার্জি দেখো, ম্যাটেরিয়াল অফ নন কনভেনশনাল ওভার কনভেনশনাল সোর্স অফ এনার্জি। দেখো, আমাদের যেটা কনভেনশনাল ওয়ে, সেখানে যে এনার্জি গুলো যেখান থেকে পাই, সেটা কয়লা হোক, ইউরেনিয়াম হোক, মানে আর হচ্ছে ধরো ওয়াটার সোর্স হোক, তো এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে, যতটুকু না আছে, কিন্তু নন কনভেনশনাল সোর্সটা অনেক বেশি আছে। এটা সত্যি যে সূর্য সারা বিশ্বের সমস্ত জায়গায় গিয়ে পড়ছে, তাই না? এই ইভেন আমাদের সুমেরু কুমেরু অঞ্চলে গিয়েও পড়ছে, কিন্তু অল্প সময়ের জন্য হলো, অল্প মাত্রায় হলেও পাওয়া যাচ্ছে। তো সেরকম জায়গায় যদি এনার্জি জেনারেট করতে চাই, করতে পারি, তাই না? সারা বিশ্বের যে কোনো একটা জায়গা থেকে আমরা একটা এনার্জি জেনারেট করতে পারছি। অনেক বেশি মাপের জন্য স্পেসিফিক্যালি কিছু জায়গা আছে যেখান থেকে অনেক বেশি মাপে তৈরি করা সম্ভব। তো তবুও অ্যাবান্ডান্ট, অনেক বেশি পরিমাণ এনার্জি কিন্তু সোর্স এটা। নেক্সট হচ্ছে রিডিউস সিকিউরিটি রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ইউজ অফ নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার এনার্জির সঙ্গে যে সিকিউরিটি রিস্ক আছে, সেটা এদের ক্ষেত্রে সেগুলো নেই। ঠিক আছে? রিডিউস পলিউট্যান্ট, অবশ্যই পলিউট্যান্টকে কমিয়ে দেয়। লেস রানিং অ্যান্ড মেনটেন্যান্স কস্ট, রানিং আর মেনটেন্যান্স কস্টও কম। ইভেন কিছু কিছু নন কনভেনশনাল প্ল্যান্ট আছে যেগুলো ইনস্টলেশন কস্টও খুব কম। ঠিক আছে? একটা প্ল্যান্ট সেট আপ করার কস্টও কম, যেরকম হচ্ছে সোলার। সোলার দিয়ে যদি তুমি বড় একটা সোলার ফার্ম বানাও বা সোলারের বড় একটা স্টেশন বানাও, তো সেখানে প্রচুর বেশি খরচ হয় না, যদি সেটা গ্রিড টাইড হয়, তাই না? সেখানে যদি স্টোরেজ ইউনিটটাকে বাদ দিয়ে দাও, তাহলে আহ, অনেক কমে যায় সোলারের ক্ষেত্রে কিন্তু ইনস্টলেশন। উইন্ডের ইনস্টলেশনও খুব বেশি নয়। বায়োগ্যাস প্ল্যান্ট এগুলো ছোট মাপেরও বানানো সম্ভব হয়। ঠিক আছে? একটা কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট বানাবে, একদম ছোট মাপের বানাতে পারবে না। বাট নন কনভেনশনাল এনার্জির থ্রু আমরা কিন্তু অনেক ছোট ছোট সাইজের কিন্তু বানাতে পারি। যেরকম আমাদের বদ্বীপ অঞ্চল আছে, তোমরা জানো পশ্চিমবঙ্গের নিচের দিকে প্রচুর বদ্বীপ অঞ্চল আছে, যেখানে যদি ইলেকট্রিসিটির প্রয়োজন পড়ে, তো এরকম জায়গাগুলো অবশ্যই মানে ট্রান্সমিট করা যায় না ইলেকট্রিসিটি। বহু ছোট ছোট নদীর ভাগ আছে, বদ্বীপের বিভিন্ন সমুদ্রের অংশ আছে, ম্যানগ্রোভ অরণ্য আছে, সেখানে ইন জেনারেল সেখানকার ন্যাচারাল জিনিসটাকে নষ্ট করে তুমি করতে পারবে না। তুমি যদি সামনের দিকে দেখো, ইন্ডিয়ার মেঘালয় আছে, ত্রিপুরা আছে, বহু জায়গা আছে যেগুলোতে আহ কিছু চ্যালেঞ্জিং ব্যাপার থাকে, সেখানকার এনভায়রনমেন্টের উপর একটা ক্ষতি আসতে পারে। তো সেইগুলোর জায়গায় আমরা নন কনভেনশনাল এনার্জিকে অ্যাপ্লাই করলে অনেক বেশি কস্ট এফেক্টিভ হবে এবং অনেক বেশি ইকো ফ্রেন্ডলি হবে। পলিউটেন্টকে কমিয়ে দেয়, দূষণকারী পদার্থকে কমায়। নেভার ডিস্ট্রয়, কখনো শেষ হয়ে যায় না। হ্যাঁ, কিছু কিছু ক্রাইসিস তৈরি হতেই পারে, বাট শেষ হয়ে যায় না সম্পূর্ণ। আচ্ছা, despite the high initial investment and several limitations, use of solar energy to meet our every increasing energy demand seems to be only answer. দেখো, এটা এক্স্যাক্টলি কারেক্ট নয় যে ইনভেস্টমেন্ট প্রচুর লাগে না। ডিপেন্ড আপন দ্য সিচুয়েশন, আমি বলছি প্রথমে যে সেটা বলা দরকার, যেখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রচুর নয়, কারণ আজকের যুগে সোলার প্যানেল কস্ট অনেক কমে গেছে। ওর যে ইনফ্রাস্ট্রাকচার লাগে, যে স্ট্রাকচার ফ্রেম লাগে, ইজি, মেনটেন্যান্সও ইজি, প্রচুর নেই, হাইলি ওয়াটার ডিম্যান্ড করে না, একটা ল্যান্ডের বেশি প্রয়োজন পড়ে, এটাই। তো আর কিছু ইনভার্টার্স এর প্রয়োজন পড়ে, তো এর ইনস্টলেশন কস্ট কিন্তু খুব বেশি নয়, তো এটা কিন্তু ইজিলি করা যায়। তো এখানে আমাদের আজকের যুগে দেখে মনে হচ্ছে যেন সোলারটা একটা বড় পার্ট গ্রাস করে নিচ্ছে যেখানে করার জন্য। নেক্সট হচ্ছে গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং ইজ অ্যাভয়েডেড। অবশ্যই আমাদের জানি যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট গুলোর জন্য প্রচন্ড পরিমাণ টক্সিক এলিমেন্ট তৈরি হচ্ছে, মারাত্মক কিছু গ্যাস তৈরি হচ্ছে, সালফার ডাইঅক্সাইড, সালফার হেক্সাফ্লোরাইড এবং আরো ক্ষতিকারক সমস্ত নাইট্রোজেন ডাইঅক্সাইড সব তৈরি হচ্ছে। তো এগুলোর মাত্রা অবশ্যই কমে গেলে, কার্বন ডাইঅক্সাইড কমে গেলে অবশ্যই গ্লোবাল ওয়ার্মিং, তারপর হচ্ছে গ্রিন হাউস এফেক্ট যেগুলো, এগুলো কমে যাবে। লেস এনভায়রনমেন্ট প্রবলেমস, অবশ্যই কম এনভায়রনমেন্ট প্রবলেম তৈরি করবে এরা, নন কনভেনশনাল এনার্জি গুলো। দেখো, নন কনভেনশনাল কিছু ডিমান্ডস আছে, তো সেগুলো হচ্ছে many non-conventional sources are still in their infant stage and required a lot of development effort. ঠিক আছে? অবশ্যই একদম প্রাথমিক পর্যায়ে আছে অনেকেই, এখনো পর্যন্ত সেটা এখনো ডেভেলপ হয়ে আছে, এখনো ডেভেলপ হওয়ার দরকার আছে।
The main use of the solar energy is a completely a very gentle minute operation. হ্যাঁ স্যার, যেরকম হচ্ছে cadmium is used in the fabricating thin film solar which is both poisonous and radioactive. হ্যাঁ, কিছু খারাপ জিনিস হচ্ছে যে ক্যাডমিয়াম যেটা ইউজ করে সেটা বলছে। অবশ্যই সোলার প্যানেল তৈরি করা একটা কমপ্লেক্সিটি আছে, বাট সেই চ্যালেঞ্জ গুলোকেও আজকে ওভারকাম করে ফেলা হচ্ছে। দেখো একসময় তোমরা যদি দেখো যে সোলার প্যানেল গুলো আমাদের সব বাইরে থেকে কিনতে হতো, তার মধ্যে চায়না একটা বড় সোর্স ছিল সিলিকনের জন্য, ঠিক আছে? তো তার উপর থেকে ডিপেন্ডেন্স কমে তোমরা যদি জানো আজকে ইন্ডিয়াতে বীভৎস পরিমাণ সোলার প্যানেল তৈরি হচ্ছে, অনেক অনেক বেশি পরিমাণ। তো সেই চ্যালেঞ্জ গুলোকে ওভারকাম করা আছে, বাট ইট ইজ ভেরি স্মল কোয়ান্টিটি অফ ক্যাডমিয়াম ইজ রিলিজড ফ্রম দ্য ডিসকার্ড পিভি প্যানেল। সো ফটোভোল্টিক প্যানেল থেকে কম অ্যামাউন্ট কিন্তু ক্যাডমিয়াম এনভায়রনমেন্টের মধ্যে মেশে, এবং সেটাকেও একটা পার্টিকুলার ওয়েতে নিয়ে আসলে আমরা সেটাকেও কমাতে পারি। তো সোলার প্যানেল যদি কোনো কারণে খারাপ হয়ে যায় সেগুলোকে একদম রিসাইক্লিং স্টেজে পাঠিয়ে দেওয়া দরকার। নেক্সট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড while forming silicon from silicon increase atmospheric temperature. সো এটা এটা হচ্ছে ডাইরেক্টলি কার্বন এনভায়রনমেন্টটা দেখায়নি, এটা পার্শিয়ালি যেভাবে কার্বন এনভার হয় সেটা যে কোনো রকম ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, যে কোনো জিনিস যখন ম্যানুফ্যাকচার হচ্ছে তখন তার একটা কার্বন ফুটপ্রিন্ট তৈরি হয়, মানে কার্বন সে কতটা তৈরি করছে তার একটা হয়। তো ইভেন আমাদের সামান্যতম যেটা একটা একটা গাড়ি হোক, বাড়ির ছোট জিনিস হোক, সেগুলো তৈরি করতে গেলে একটা কিন্তু কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা ক্ষতিকারক গ্যাসগুলো কিন্তু রিলিজ হচ্ছে এনভায়রনমেন্টে। তো অবশ্যই প্যানেল বানাতে গেলেও সেখানেও হচ্ছে, বাট রানিং এ তারপরে কিন্তু তৈরি হয় না। সো ইনিশিয়াল কস্টটা বারবার বলছে হাই, হাই ইনিশিয়াল কস্ট, বাট এটা ইনিশিয়াল নয়। যদি তুমি একটু ক্যালকুলেট করো, এটা একটা সার্টেন টাইমের পরে 10 থেকে 15 বছর বা ম্যাক্সিমাম 20 বছরের মধ্যে একটা বড় অ্যামাউন্ট টাকাকে কিন্তু সম্পূর্ণ প্ল্যান্টের টাকাটাকে সে উঠিয়ে দেয়, ঠিক আছে? আর এর লাইফ টাইমটা অনেক বেশি হয়, ঠিক আছে? 25 ইয়ার্স, 30 ইয়ার্স হচ্ছে একটা লাইফ টাইম হয় একটা প্যানেলের। রেস রিলায়েবল এন্ড এফিসিয়েন্সি, দেখো এর এফিসিয়েন্সি আর রিলায়েবিলিটির একটা ইস্যু আছে যে সবসময় আমরা এই এনার্জিটাকে পাই না, বাট এফিসিয়েন্সি অনেক ভালো এফিসিয়েন্সি আছে। মনোক্রিস্টাল যদি সোলার প্যানেল ব্যবহার করে তার এফিসিয়েন্সি সবচেয়ে বেশি হয়। আজকে হাইয়েস্ট গ্রেডের সোলার প্যানেলও আছে যেগুলোর অ্যাপ্লিকেশনস অনেক বেশি কস্টলি, বাট তার অ্যাপ্লিকেশনস একদম যখন স্যাটেলাইট গুলো যায় সেখানে ব্যবহার করা হয়, ডেডিকেটেড কিছু ওয়ার্কে ব্যবহার করা হয়। এফিসিয়েন্সি আমরা যেগুলো ব্যবহার করি প্যানেলগুলো তাদের অবশ্যই কম হয়, মানে যতটা এনার্জি আসে ঠিক ততটা এনার্জি আমরা নিতে পারি না। সে আমাদের প্রতি স্কোয়ার মিটার এরিয়াতে, 1 স্কোয়ার মিটার এরিয়াতে মানে 1 মিটার বাই 1 মিটার একটা বক্স আঁকলে তাতে যতটা সূর্যের এনার্জি আসে তার মাত্র আমরা 10-15% এনার্জিকেই ব্যবহার করতে পারি, কনভার্ট করতে পারি। তার মানে 1 স্কোয়ার মিটার জায়গা থেকে আমরা ম্যাক্সিমাম 100 থেকে 150 ওয়াট মতন এনার্জি কিন্তু আমরা জেনারেট করতে পারি, যেখানে 1000 ওয়াট মতন এনার্জি আসছে। নেক্সট হচ্ছে ক্যান নট বি ইউজড ফর দ্য বেস লোড ডিমান্ড। অবশ্যই বেস লোড ডিমান্ডের জন্য ব্যবহার করা যায় না, বেস লোড ডিমান্ডের জন্য ব্যবহার করা যায় না, কারণ এটা সবসময় থাকে তা না। মেঘলা আকাশের দিন পাওয়া যায় না, একটা ছোট্ট স্মল একটা টাইম আছে, সেই টাইম জোনের মধ্যে আমরা পাই। যে যদি ধরে নাও যে সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত আমরা এনার্জিটাকে পাচ্ছি, কিন্তু এটা বেস লোড ডিমান্ড রূপে যে ব্যবহার একদম করা যাবে না তা নয়। আজকের যুগে কি হয়েছে, একটা হিউজ অ্যামাউন্ট যে ইনস্টল গুলো হয়েছে ইন্ডিয়াতে বড় বড় সোলার প্যানেল গুলো, তো তার ক্ষেত্রে কিন্তু সেটা অনেকটাই বেস লোডের মতন কাজ করছে, কারণ তার একটা উন্নত টেকনোলজি আছে, সেইভাবে তাকে ইউজ করা হয়। সে জানা একদম ফিক্সড একটা রেটে সে এনার্জি দিতে থাকে এবং সেটাকে ইউজ করা হয়। তো যাই হোক, মেনলি সবকিছু সোলার নয়, নন কনভেনশনাল শুধুটাই সোলার নয়, এছাড়াও বায়োগ্যাস অন্যান্য জিনিসগুলো আমাদের এক্ষেত্রে কিন্তু আছে, ঠিক আছে? এবার নন কনভেনশনালের কিছু সুবিধাও আছে, সেগুলো এখানে মেনলি এখন ডিসকাস করেনি, হয়তো পরের দিকে এটা ডিসকাস করবে। তো অ্যাডভান্টেজের মধ্যে এই এনার্জি গুলো মোস্ট অফ অল ফ্রি হয়, কস্ট দিতে হয় না, ঠিক আছে? কিছু ক্ষেত্রে লাগে, বায়োগ্যাস প্ল্যান্টের ক্ষেত্রে কিছু রিলায়েবল হয়, সোর্স গুলো অনেক বেশি রিলায়েবল হয়, সিকিউরিটি ইস্যু কম থাকে। তো এই সমস্ত জিনিসগুলো ওভারঅল কি আছে, ভালো জিনিসগুলো আছে। যেরকম টাইডাল টাইডাল সেট আপ করলে
এটা নিঃসন্দেহে একটা সার্টেন অ্যামাউন্ট এনার্জি আমাদেরকে প্রোভাইড করে, ঠিক আছে, এবং এর প্রত্যেক দিন করে, এটা দিনে 365 দিন করতে পারবে যদি কোনো ব্রেকেজ বা মেনটেন্যান্স না চলে তো, ঠিক আছে। তারপরে উইন্ডের ক্ষেত্রেও অবশ্যই আমরা রিলায়েবলি তৈরি করতে পারি, বাট একটু হায়ার মেনটেন্যান্সের প্রয়োজন পড়ে, এবং বেসিক্যালি ঝড় বৃষ্টির সময় প্রবলেম হয়ে যায়, বাট নর্মাল টাইমে কিছু কোস্টাল এরিয়া আছে, কিছু পাহাড়ি অঞ্চল আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু উইন্ড এনার্জি যথেষ্ট ভালোভাবে তৈরি করা সম্ভব। কিছু চ্যালেঞ্জিং জায়গা আছে যেখানে প্রবলেমস হয়, ঠিক আছে। মাইক্রো হাইড্রো, এটা ছোট ছোট গ্রাম থেকে শুরু করে ছোট ছোট শহরের জন্য যথেষ্ট অ্যামাউন্ট এনার্জি তৈরি করা সম্ভব হয়। তো তোমরা যদি দেখো আমাদের সামনের দিকে ভিয়েতনাম আছে, তারপরে হচ্ছে মায়ানমার আছে, তো এই সমস্ত দেশগুলোতে এগুলো খুব বেশি পরিমাণ মাইক্রো হাইড্রো কিন্তু ইউজ করা হয়। আর ওখানে বড় টাইপের পাওয়ার প্ল্যান্ট না থাকার ফলে কি হয়েছে, ওরা মাইক্রো হাইড্রোর উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট। আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতেও অনেক জায়গায় মাইক্রো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইউজ করা হয়ে থাকে। অপ্রচলিত পদ্ধতি, এটা আস্তে আস্তে কোনোটা হয়তো প্রচলিত হয়ে উঠবে, আর প্রচলিত কিছু পদ্ধতি হয়েছে সেটা অপ্রচলিত হয়ে যেতে পারে, বাট এটা সম্পূর্ণ একদম ডেভেলপড স্টেজে নেই। বহু জিনিসই আছে এখনো ছোট মাপের তৈরি করা সম্ভব হয়েছে, তারা একদম প্রাথমিক স্টেজে আছে। তো এটা হচ্ছে ওভারঅল আজকের একটা এক্সপ্লেনেশন ছিল। আমরা শুরু করতে চলেছি নন কনভেনশনাল মেথড। তো তার মধ্যে হচ্ছে বায়োগ্যাস, এটা নিয়ে আমরা নেক্সট স্টেজে এগোবো। নেক্সট দিন জাস্ট এটা ভিডিও শুরু করছি, কিছু ডিফিকাল্টিস এর জন্য সেগুলো করতে পারিনি, কন্টিনিউ করা যায়নি। তো বায়োগ্যাসটা নিয়ে আমরা পরের দিন থেকে শুরু করছি, যে বায়োগ্যাস বা জীবাশ্ম থেকে যে সমস্ত জ্বালানিটা তৈরি হয়, জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে, সেখান থেকে কিভাবে আমরা মিথেন মতন একটা গ্যাসকে তৈরি করে সেটাকে পরে ডাইরেক্টলি একটা কম্বাসন করে হিট তৈরি করি, সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করি। তো বহু টাইপের বায়োগ্যাসকে ইউজ করে বহু টাইপের ধরনের আছে প্ল্যান্ট, সেগুলো আমরা জানবো। তারপরে বায়োগ্যাসকে কিভাবে লিকুইড ফুয়েলে কনভার্ট করে ফেলা যায়, ঠিক আছে, সেটাকে ট্রান্সপোর্ট করা যায়, অন্য জায়গায় পাঠানো যায়। এক জায়গায় বায়োগ্যাস প্রডিউস হলো, তো অন্য জায়গায় সেটাকে ইউজ হলো, সেটাও সম্ভব। আর বায়োগ্যাসের ফলে যেটা সুবিধা হয় যে বায়োগ্যাসের মিথেনের মতন একটা গ্যাস এনভায়রনমেন্টে মিশে যেতে হবে না, একটা প্রপারলি একটা ইউটিলাইজ হবে জিনিসগুলো, ঠিক আছে। এই সমস্ত সুবিধাগুলো অবশ্যই এর সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড। তো তোমরা জাস্ট একটু বায়োগ্যাস সম্পর্কে ওভারঅল যদি পড়ো, তোমরা দেখতে পারবে যে এটা একদম কঠিন কিছু নেই, জাস্ট থ্রু আউট রিডিং করার মতন ব্যাপার। আবার চেষ্টা করো, সবাই দেখতে থাকো কন্টিনিউয়াসলি, কোনো জটিলতা নেই। এটা তোমাদের পেজ নাম্বার 184 তে আছে, ফোর্থ সেমিস্টার আইটিআই, ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যালে 184 নম্বর পেজে আছে। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট দিন থেকে আমরা পরপর স্টেজগুলোতে এগিয়ে যাবো। এগুলো খুব ছোট ছোট টপিক, আমরা ছোট ছোট ভিডিও বা একদিনে 2টো বা 3টে টপিক কমপ্লিট করে শেষ করে দেবো, ঠিক আছে। সো আজকে এই পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ।